স্বাগত সবাইকে। মেডিব্লাস্ট গ্রুপের সদস্য এবং ভবিষ্যৎ চিকিৎসকগণ যারা তোমরা ডক্টর হবা, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই যে ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে মেডিকেলে, ডেন্টালে এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে আসছে, ওই প্রশ্নগুলোকে আমরা একটু স্টাডি করি এটা বোঝানোর জন্য যে কি মাত্রায় কি ধারাবাহিকতায় পরীক্ষার প্রশ্নগুলো আসছিল এবং আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। ইটস নট নেসেসারি যে গত বছরগুলোতে যেরকম প্রশ্ন আসছে সবসময় এরকম প্রশ্ন আসবে বা ওই মাত্রারই প্রশ্ন আসবে। প্রশ্ন কঠিনও হইতে পারে, প্রশ্ন সহজ হইতে পারে, প্রশ্ন ঐতিহাসিক প্রশ্ন হইতে পারে। আজকের আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে একটা সহজ অধ্যায়। সহজ অধ্যায় বলতে আসলে কিন্তু একাডেমিতে পড়ানোর সময় এই চ্যাপ্টারগুলোর উপরে অনেক বেশি শ্রম আমাদেরকে দিতে হয়। কেন? এই একটা অধ্যায় 3টা প্রাণীর সমন্বয়ে তৈরি একটা চ্যাপ্টার। তো এখানে এই চ্যাপ্টারটার মধ্যে যেমন একাধারে হাইড্রা আছে, এক হাইড্রা, তারপরে গ্রাস হোপার আছে, তারপরে হচ্ছে রুই ফিশ আছে, রুই ফিশ আছে। তো এই অধ্যায়গুলোতে দেখা গেছে যে অধ্যায়টার নাম প্রাণী পরিচিতি, কিন্তু এটার মধ্যে পড়ালেখার কোনো শেষ নাই। অনেক অনেক পড়ালেখা আছে, থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এত পড়ালেখার মধ্যে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট বা কিভাবে পড়লে কোন টপিকগুলোতে বেশি ফোকাস করলে, কোন জায়গাতে বেশি ফোকাস করলে এই অধ্যায়টা সম্পর্কে ভালো করা যাবে, পারা যাবে, এটা এখন আমরা পড়ব। আমাদের এখন মূল টার্গেট হচ্ছে যে আমরা এমসিকিউগুলো বা যে প্রশ্নগুলো বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় 2023-24 থেকে শুরু করে দেখা গেছে 1988 সাল পর্যন্ত আমরা গেছি, যদিও প্রতিনিয়ত বই আপডেটেড হয় এবং আপডেটেড বইয়ের তালিকা থেকে প্রশ্ন আসে। যেমন প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা হাইড্রো থেকে আসছে যে নিচের কোন কোষ যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। এটা 23-24 সেশনের প্রশ্ন। এখন আমার কথা হচ্ছে, তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদের ভিতরে এই জিনিসগুলো পড়া আছে। তোমরা জানো যে হাইড্রা এমন একটা অ্যানিমেল দ্বিস্তরী অ্যানিমেল, যেই অ্যানিমেলটার কোরশিকা বা টেন্টাকলস আছে এবং দেখতে হচ্ছে সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল। এবং ওর ইনসাইড এবং আউটসাইডে চিন্তা করলে ওর এখানে 2টা লেয়ার আছে, 2টা লেয়ার। কয়টা? 2টা লেয়ার আছে। তো এখন আমরা জানি, কিন্তু এটা তোমরা জানো, আমিও জানি যে তোমরা জানো। তো একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তো যেহেতু প্রথম প্রশ্নগুলো সাজানো হয়েছে হাইড্রো থেকে, পরের প্রশ্নগুলো সাজানো হয়েছে ঘাসফড়িং থেকে এবং পরেরগুলো রুই মাছ থেকে। তো এই যে এটা হচ্ছে একটোডার্ম আর এইটা হচ্ছে গ্যাস্ট্রোডার্ম, তাই না? তো ডার্ম মানে হচ্ছে লেয়ার। তো এই এপিডার্মিসের মধ্যে একটা কোষ আছে, যে কোষটা যে কোনো সময় যে কোনো কোষে পরিণত হতে পারে এবং সেই কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এটা তোমরা পড়ছো, 2টা পেশি আবরণী কোষের মাঝখানে কিছু কোষ থাকে। ইন্টার, এই শব্দটা বায়োলজিতে তোমরা পড়বা। ইন্টার যখন এটা বলি তখন এটার মানে হচ্ছে ইন বিটুইন, আন্ত। ইন্টার এই শব্দটার মানে হচ্ছে আন্ত, ইন বিটুইন। তো আন্তঃস্টিশিয়াল মানে পাশাপাশি নিমজ্জিত 2টা কোষ। ইন্টারন্যাশনাল, 2টা জাতির মাঝে, আন্তর্জাতিক। ইন্টারপার্সোনাল, 2টা ব্যক্তির মধ্যে, ইন্টারপার্সোনাল। তাহলে কোন ধরনের কোষ সব ধরনের কোষে পরিণত হতে পারে? ইন্টারস্টিশিয়াল কোষে। এটা আমরা হাইড্রা থেকে ফিল করতে পারছি যে প্রশ্নটা হাইড্রা থেকে আসছে। নেমাটোসিস্টের বিষাক্ত তরল একেবারে পৃথিবীর সবাই জানে। যে আমরা জানি হাইড্রার এপিডার্মিসে এক ধরনের কোষ আছে, যেই কোষে মানে বিষয়টা হচ্ছে কীরকম, একটা নিডোসিল থাকবে, তাই না? নিডোসিল থাকবে এবং এটাকে, এই জায়গাটাকে আবদ্ধ করে একটা তরল পদার্থ থাকে এই জায়গার মধ্যে, বিষাক্ত তরল। এটা তোমরা জানো। এবং এইখানে এই সুতাটা পেঁচানো থাকে। সো হাইড্রা যখন কোনো কিছু খায় বা শিকার করতে নেয়, এখানে ল্যাসো, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, পেশিসূত্র আরও আছে, আমি ওদিকে যাচ্ছি না। এটা নিডোসিল, এটা অপারকুলাম। তারপরে এই ঢাকনাটা খুলে সুতাটা বাইর হয়। কেন? এখানে একটা পেনিট্রেশন করে সে, পেনিট্রেশন। সো ও যখন পেনিট্রেট করে, তার মানে এই ইসকা মতলব হতা হ্যায় ছিদ্র করা।
কি করা? ছিদ্র করা। তো এটা ছিদ্র করে কারণ এইখানে সে তরলটা থাকে এবং এই তরলের নাম হচ্ছে হিপনোটক্সিন। শব্দটা কি? হিপনোটক্সিন। কি কি থাকে এখানে? এইখানে থাকে হচ্ছে প্রোটিন প্লাস এইখানে থাকে হচ্ছে ফেনল। প্রোটিন আর ফেনলের সমন্বয়ে সৃষ্টি হয় এটা। তাহলে এইটার নাম হচ্ছে হিপনোটক্সিন। আর সাধারণত হিপনো এইটার মানে হচ্ছে নিমজ্জিত করা, বা হিপনো শব্দটার মানে হচ্ছে দোলানো, অথবা এটাকে কি বলে? হিপনোটাইজড। হ্যাঁ, টক্সিন এই শব্দটার মানে হচ্ছে বিষাক্ত। বিষাক্ত টক্সিন বা বিষ। কোন পদ্ধতিতে হাইড্রা? এই যে প্রশ্নটা আছে না, লম্বা দূরত্ব, এটা নিয়ে স্টুডেন্টের মধ্যে একটা মারাত্মক একটা দ্বিধা আছে। কি? একটা হচ্ছে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে, আর একটা হচ্ছে হাইড্রা শর্ট দূরত্ব অতিক্রম করে। তো যখন আমি শব্দটা বলছি লম্বা দূরত্ব, লম্বা দূরত্ব ফিল করে শব্দটা লম্বা দূরত্ব আমি বলছি, এর মানে বেশি দূরে যাওয়ার জন্য হাইড্রা কিন্তু আস্তে আস্তে আগায়, আস্তে আগায়। আর যেটা হচ্ছে শর্ট ডিস্টেন্স, শর্ট মানে সংক্ষিপ্ত দূরত্ব, এই সংক্ষিপ্ত দূরত্ব ও দ্রুত আগায়, দ্রুত। এই জায়গাটায় তোমরা একটু প্যাচ লাগাই দাও। একাডেমিক স্টুডেন্টগুলো মাঝে মধ্যে এরকম করে, আবার অ্যাডমিশনে তোমাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ কনফিউজিং। তো এই কনফিউশনটা দূর করার জন্য তোমরা যখন বইটা পড়ছো, তো হাইড্রার চলন তো তোমরা পড়ছো, তো হাইড্রার চলনে গিয়া এই জায়গার মধ্যে দেখো লেখা আছে যে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয়। তো এই যে লুপিং, এটা লম্বা দূরত্ব, তো ও তখন লুপ লুপ করে চলে। ডিগবাজি না, কিন্তু লুপ। লুপে কি হয়? এরকম হয়, আবার উল্টা হয়, আবার এরকম হয়, আবার উল্টা হয়, আবার এরকম বাঁকা হয়, আবার উল্টা হয়। তাহলে এটাকে লুপিং বলে, তাই না? লুপিং বলে। এই লুপের মতো যে চলন, এটার আরেক নাম হচ্ছে জোকা চলন, শুয়োপোকা চলন, এটাও আসে। হাইড্রা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এটা আবার ডেন্টালেও আসছে, ডেন্টালে। তো আমাদের দাগানো বইগুলো সব আছে। তাহলে এই যে ও লম্বা দূরত্ব, এটা কি? লুপিং। এখানে লুপিং শব্দটা ঠিকই আছে, কিন্তু তোমার বাংলাটা আছে এর আগে হামাগুড়ি, এই কারণে এটা একটু কনফিউজিং। তো তোমরা কনফিউজড হবে না। হ্যাঁ, আচ্ছা। হাইড্রার কোন অংশে নিউক্লিওসাইড কোষ সবচেয়ে বেশি দেখা যায়? প্রশ্নটা হচ্ছে এইখানে সবচেয়ে বেশি। তাহলে যেটা দিয়ে সে শিকার করে, তাহলে শিকার করে কি দিয়া? কোর্সিকা দিয়া। শিকার কোর্সিকা দিয়ে করে। হাইড্রার বহিত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান কোনটা? সমগ্র অংশ জুড়ে পেশি আবরণী কোষের অবস্থান। কেন? কারণ ও হচ্ছে পেশি আবরণী কোষ কি, ও কিন্তু কঙ্কালের মতন কাজ করে, একটা স্কেলেটনের মতো। আবার হাইড্রার ভিত্তি হিসাবে কাজ করে, সফট স্কেলেটন হিসাবে কাজ করে। তাই ও সমগ্র অংশ জুড়েই থাকে, পেশি আবরণী কোষ। হাইড্রার খাদ্য নয় কোনটা? দুঃখিত, এখানে আসলে আমার লেখা ছিল, প্রশ্নটা ভুল ছিল। এই আমি লিখেছি হাইড্রার খাদ্য নয়। সাইক্লপস, ড্যাফনিয়া, খণ্ডকায়িত প্রাণী, এগুলো কিন্তু সবই হাইড্রা খায়। খায় না হচ্ছে ছোট ঘাস। তোমরা বইয়ের মধ্যে হাইড্রার পরিপাক প্রক্রিয়াটা আছে না, এটা পড়ছো? হাইড্রার পরিপাক প্রক্রিয়া পড়ছো? পরিপাকটা কোথায়? তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এখানে। এই যে এই জায়গার মধ্যে দেখো লেখা আছে, ও পতঙ্গের লার্ভা খায়, সাইক্লপস খায়, ড্যাফনিয়া খায়, ক্রাস্টেশিয়া সন্ধিবদ্ধ প্রাণী খায়, ছোট ছোট কৃমি খায়, খণ্ডকায়িত প্রাণী খায়। তো এই যে নামগুলা, এগুলা ম্যাটেও আসছে, ডেটেও আসছে, মানে ডেন্টাল মেডিকেল দুইটাতে আসছে। সুতরাং আমরা যে দাগায় রাখি, কেন? এই দাগানোটা আমাদের চোখে পড়ে। তো তোমরা যখন দাগাবা এবং দাগানোর পর চোখে যখন লাগবে পড়াগুলা, এগুলা দেখলেই তোমাদের হয়ে যাবে। তোমরা শেষ মুহূর্তে এসে অনেক দুশ্চিন্তা করবা না। তোমরা যে পড়ছো এটার উপর আস্থা রেখে পড়বা, বা আস্থা রেখে সামনে আগাবা। তাই এখানে রাইট অ্যান্সার অবশ্যই ছোট ঘাস। হাইড্রা ছোট ঘাস খায় না। এই যে আবার দেখো, দ্রুত চলাচল। তো এই যে পড়াটা আবার একটু পড়ায় যায়, একটু আগে এখানে একটা শব্দ ছিল না? হ্যাঁ, এই যে দেখো দ্রুত চলাচল, এই যে দেখো সমারসল্টিং। এই যে ম্যাট 16-17 আসছে। তো দ্রুত চলন প্রক্রিয়া, এই দ্রুত চলন প্রক্রিয়া সে স্বল্প দূরত্ব বা শর্ট ডিস্টেন্স অতিক্রম করে। দিস ইজ ইম্পর্টেন্ট। সো তোমরা এইটা মাথায় রাখবা, এই চলনের মধ্যে এইটাই আসে।
যে দ্রুত চলাচলের জন্য কোনটা? সমারসল্টিং। সমারসল্টিং, তাই না? এই যে সমারসল্টিং, এটা মানে হচ্ছে ডিগবাজি, বেশি দূর তাড়াতাড়ি যাবে কিন্তু আস শর্ট ডিস্টেন্স যাবে, বাট লং ডিস্টেন্সের জন্য লুপ লুপ করে করা যায়। এটা এই জায়গাটা কনফিউজড উঙ্গাবুঙ্গা হওয়া যাবে না। কোন প্রাণী অযৌন এবং যৌন দুইভাবে প্রজনন করতে পারে? মৌমাছি শুধুমাত্র যৌন, রুই মাছ যৌন, ঘাস ফড়িংও যৌন, কিন্তু হাইড্রা যৌন অযৌন দুইটাই করতে পারে। মজার ব্যাপার না? তোমরা অযৌনের মধ্যে কি কি পড়ছো? মুকুল উদ্গম পড়ছো, মুকুল পড়ছো, আর বিভাজন পড়ছো, তাই না? এবং বিভাজনের মধ্যে একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। আর যৌনের মধ্যে ইউজুয়াল যৌনতে কি হবে? একটা মেল গ্যামেট হবে আর একটা ফিমেল গ্যামেট হবে এবং দুইজনের মিলন হবে, মানে এটাকে কি বলে? নিষেক বলে। নিষেকের পরে কি হবে? মেরুলা। মেরুলা, নিষেকের পর হচ্ছে মেরুলা, মরুলার পর হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলা, তারপরের দশাটা হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা, তারপরের দশাটা হচ্ছে হাইড্রুলা। হাইড্রুলা। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এবং এই যে হাইড্রার যে সৃষ্টি হচ্ছে, এইটার নাম হচ্ছে অর্গ্যানোজেনেসিস। অর্গ্যানোজেনেসিস, অর্গ্যান সৃষ্টির প্রক্রিয়াকে অর্গ্যানোজেনেসিস বলে। পড়াগুলা কি কঠিন? দুনিয়ার সহজ পড়া, কোনোটাই কঠিন পড়া না। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? মুকুল বার্ডিং, ওই যে একটু আগে লিখছি, এটা অযৌন জনন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো গ্যামেট সৃষ্টি হচ্ছে না। হাইড্রার মুকুল কেমন হচ্ছে বিষয়টা একটু মনে রাখার জন্য বলতেছি। এই যে হাইড্রা, এই হাইড্রা থেকে আরেকটা হাইড্রা সৃষ্টি হয়ে যাচ্ছে, আরেকটা হাইড্রা সৃষ্টি হচ্ছে, এই হচ্ছে হাইড্রার মাথা। সো হাইড্রার মানে ইসে থেকে, হাইড্রার বডি থেকে আরেকটা নতুন হাইড্রা সৃষ্টি হচ্ছে। এটা অযৌন প্রজনন, যেটাকে আমরা ইংলিশে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কোনটি হাইড্রার চলন নয়? যতগুলা চলন আমরা পড়েছি, হাইড্রার চলনের মধ্যে ড্রপিং বলে কোনো শব্দ নাই। হাইড্রার চলনের মধ্যে লুপিং আছে, লুপ সৃষ্টি করে করে চলে, এইটা আছে। ক্রল করে চলে, এইটা আছে। হাইড্রা ফ্লোট করে, এইটা আছে। হাইড্রা এটাকে ডিগবাজি খায়, হ্যাঁ, সমার সল্টিং। সমার সল্টিং আছে, সমার সল্টিং আছে। হাইড্রা এই শব্দ আমরা শুনেছি, আমরা গ্লাইড করে, হাইড্রা গ্লাইড করে। তো এই যে একটা স্বাভাবিক শব্দগুলো আমরা শুনেছি, কোথাও আমরা ড্রপিং পড়ি নাই। সুতরাং ড্রপিং ইজ নট দ্য লোকোমোশন সিস্টেম অফ হাইড্রা। হাইড্রা যখন তার দেহের ভর পদ্মতালুর উপর রেখে কর্ষিকার উপর স্থাপন করে এবং কর্ষিকাকে পায়ের মতো উল্টাভাবে ধীরে ধীরে চলে, এই যে ধীরে চলে একটা শব্দ আছে না, ধীরে, তাইলে এটা ধীরে ধীরে যখন চলবে তখন সে আসলে লম্বা দূরত্ব অতিক্রম করবে। এই যখন ধীরে চলবে বলে ফেলবে, তুমি মনে রাখবা এটা হচ্ছে লম্বা দূরত্ব। আর হাইড্রার লম্বা দূরত্ব এইটা আসলেই শব্দটা আসবে লুপিং। হ্যাঁ, লুপিং। কিন্তু এখানে লেখা আছে তখন সেটি কি ধরনের চলন, এটা 2006-07 সালের পড়া। তো এই জায়গাটায় লুপিংয়ের সাথে এই এই জায়গার মধ্যে কোনোটার আসলে কোনো রিলেটিভ কোনো ওয়ার্ড মিনিং নাই। এখন এই জায়গায় একটু বইটার দিকে একটু আমরা আশ্রয় নেই, যে শব্দটা এখানে বলছে যে কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে। এখন এইখানে পায়ের মতো, এই যে দেখো লেখা আছে কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে ধীর গতিতে চলতে পারে, এটা হচ্ছে হাঁটা। তাহলে এই যে এইখানে হাঁটা বলতে কোনো শব্দ এখানে নাই, দেখো এই যে এই জায়গাটায়। কিন্তু মানে এই যে হ্যাচড়ানো, এইটাও বলা যায় না, সাঁতারও বলা যায় না। এটা একটা খুব ডিফিকাল্ট একটা বিষয় হয়ে গেল, যে আসলে এইখানে না, এখানে কোনোটাই এই শব্দের সাথে যায় না, কোনোটাই যায় না। তো এটা অ্যাকচুয়ালি সেটিকে কি ধরনের চলন বলে? এইটা হবে ওয়াকিং, হাঁটা, এছাড়া আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। ওকে,
হাইড্রার কোষিকা এবং নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় যে কাজটিতে অংশগ্রহণ করে না। দেখো কি একটা সেন্সিটিভ কোয়েশ্চেন। চলন, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, জনন। এখন ওই নেমাটোসিস্ট দিয়ে আর জনন হয় না, জনন হয় না। উত্তর হচ্ছে এটা, জনন হবে না, এটা জনন হবে না। এবার আসি পরেরটা। সিলেন্টেরেটা জাতীয় প্রাণীদের দেহে নানান ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করা হয়েছে। হাইড্রাতে যেটি পাওয়া যায় না সেটা হচ্ছে স্টেরিওগ্যাস্ট্রুলা। এরকম কোনো শব্দ নাই। আমরা কি কি পড়েছি? আমরা বলেছি পেনিট্রেন্ট, পেনিট্রেন্ট, আমরা এই শব্দটা পড়েছি হাইড্রাতে। হ্যাঁ, পেনিট্রেন্ট, যেটাকে বলা হয় হচ্ছে পেনিট্রেন্ট, যেটা দিয়ে ছিদ্র করে। তারপরে হচ্ছে ভলভেন্ট, ভলভেন্ট। এর পরেরটা হচ্ছে স্ট্রেপটুলিন গ্লুটিনেন্ট, আর একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, হলোট্রাইকাস আইসোরাইজা। তো এখানে স্টেরিওগ্যাস্ট্রুলা নামে কোনো শব্দ আমরা পড়ি নাই। হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষের কাজ, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ ক্ষণপথ সৃষ্টি করে চলন অংশগ্রহণ করা, পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশ নেয়। এই যে এটা ইন্টারস্টিশিয়াল কাজের মানে কোষের কাজ হচ্ছে এটা রিজেনারেশন। যখন ইন্টারস্টিশিয়াল কোষ আসবে তখন তোমার মাথায় অ্যাডমিশনের হলে বসে আরেকটা শব্দ মাথায় আসবে, সেটা হচ্ছে রিজেনারেশন, বা এটার নাম হচ্ছে পুনরুৎপত্তি। পুনরুৎপত্তি, পুনরুৎপত্তি। হ্যাঁ, আচ্ছা তাকাও, হাইড্রার বেলায় কোনটি সত্য নয়? দ্রুত চলন প্রক্রিয়ার নাম লুপিং। বহিত্বক অন্ততকের মাঝখানে অকোষীয় স্তরটার নাম মেসোগ্লিয়া। দেহ অভ্যন্তরে পরিপাক সংবহন গহ্বরটি সিলিন্ডার, স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া। এই যে আবারও দেখো, আবারও কনফিউজিং একটা উঙ্গা শব্দ কি, এই যে দ্রুত চলন প্রক্রিয়া, এই দেখো এই দ্রুত চলন প্রক্রিয়াটা হচ্ছে সমারসল্টিং। লুপিং দিয়ে সে লম্বা দূরত্ব অতিক্রম করে কিন্তু আস্তে আস্তে যায়। সো এই জায়গাটা একটু ডিফিকাল্ট, মনে রাখবা এই কথাটা রাইট না, এটা রং কথা। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম সমারসল্টিং, সমারসল্টিং, সমারসল্টিং। তাকাও, হাইড্রার প্রজনন হয়, হাইড্রার প্রজনন হয় কেমনে? এই যে এটা দ্বিবিভাজন, মুকুল উদ্গম অযৌন উপায় এবং যৌন উপায় চলে চলে। তারপর দেখো, পরিপাক এবং সংবহনের কাজ দুটি সম্পাদন করে, পরিপাক এবং সংবহন দুইটাই করে। হাইড্রার বডিতে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝে আরেকটা গহ্বর আছে, যে এইটার নাম হলো সিলেন্টেরন, এইটার নাম সিলেন্টেরন। এবং বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে এইটার আরেক নাম হচ্ছে পরিপাক সংবহন, পরিপাক সংবহন গহ্বর, পরিপাক সংবহন গহ্বর। তাহলে এটা কোনটা করে? এটা করে হচ্ছে সিলেন্টেরন। পরেরটা, হাইড্রার কোন ধরনের বা হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলে? একটু আগে আমরা পড়ছি, একটু আগে, এই যে জোকা চলন, এই যে জোকা চলন। তাহলে এই জোকা চলনটা হচ্ছে লুপিং। রিমেম্বার, লুপিং, জোকা চলন, লুপিং, জোকা চলন। পরীক্ষার হলে এই যে কনফিউজড শব্দগুলা, আমি বারবার এই শব্দের উচ্চারণ করতেছি, আমি সরি, কিন্তু তোমাদের এই ক্ষেত্রে এটা হইতে পারে, হইতে পারে। ওকে, নিচের কোন কোষটি হাইড্রার এপিডার্মিসের অংশ নয়? এটার অ্যান্সার হচ্ছে ক্ষণপদীয় কোষ। এটা এপিডার্মিসের পার্ট না। এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের কোষ থাকে, 7 টাইপস। তার মধ্যে ক্ষণপদীয় কোষ বলতে কিছু থাকে না। আরেকটা হচ্ছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিসের মধ্যে 5 ধরনের কোষ থাকে, 5 ধরনের, 5 টাইপস। আচ্ছা, হাইড্রা এন্ডোডার্মিসের যে কোনো কোষ তৈরি করতে পারে কোনটা? একই কথা, এই ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষ তৈরি করতে পারে। কারণ ইন্টারস্টিশিয়াল কোষ শুনলেই তোমার অন্তরে
আরেকটা শব্দ চলে আসবে, এইটার নাম হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন ক্ষমতা। পুনরুৎপাদন ক্ষমতা। হাইড্রার দেহ গহ্বরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় কেন? গ্যাস্ট্রো, এটা বোঝো, গ্যাস্ট্রো এই শব্দটার মানে হচ্ছে ইজ রিলেটেড উইথ ডাইজেশন, পাকস্থলী বা খাদ্য। এইটার সাথে কার কার সম্পর্ক আছে? স্টোমাক, তার মানে খাদ্য। আর ভাস্কুলার নামে একটা শব্দ আছে, ভাস্কুলার, এটা যদিও বানানটা ভাস্কুলার, ভাস্কুলার, এটার মানে হচ্ছে পরিবহন। ভাস্কুলার শব্দটা দিয়ে তুমি বুঝবা হচ্ছে পরিবহন। তাহলে পৌষ্টিকতন্ত্র, এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার, এ শুধুমাত্র সংবন্ধন কাজ করে না। তাহলে এইটা রাইট না হলে এটা রাইট হবে না। তাহলে এটা পৌষ্টিকতন্ত্র এবং সংবহনের কাজ করে। ইজি, অনেক ইজি। হাইড্রা কোন পর্বের অন্তর্গত? ইস কি বিশাল প্রশ্ন। এএফএমসি, হাইড্রা কোন পর্বের? হাইড্রা নিডারিয়া পর্বের। আচ্ছা, ঘাসফুল, এই যে তার মানে 22টা প্রশ্ন, 22, এই 22টা প্রশ্ন হাইড্রা থেকে আসছে গত কয়েক বছরে। এবং তুমি চিন্তা করে দেখো, প্রতিটা প্রশ্ন সহজ। তো অ্যাডমিশনটাতে তোমরা ভয় পাও এই কারণে, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে আলাদা। তোমরা একাডেমিকে সবসময় শিখে আসছো বা খুঁজে আসছো কোনটা রাইট, এখানে এসে খুঁজতে হয় কোনটা রাইট না। যেটা রাইট না সেটা হয় উত্তর। দ্যাটস আ কনফিউজিং থিং। আদার দেন বাকি কোনো কিছুই টাফ না, সব সহজ। ঘাসফড়িংয়ের কোন গ্রন্থি থেকে? জুভেনাইল হরমোন, জুভেনাইল হরমোন। বইয়ের ঘাসফড়িংয়ের একদম লাস্ট প্যারায় গিয়ে আছে এটা, লাস্ট। কোথায়? একদম লাস্টে। তোমরা ঘাসফড়িং পড়ছো? পড়ছো তোমরা ঘাসফড়িং? ঘাসফড়িং একটা মোটামুটি টাইপের লম্বা একটা ঘটনা আছে। ওমা, এটাতে ঘাসফড়িং আছে না? হ্যাঁ, আসতে থাকার কথা। মাঝখানে হচ্ছে রুই মাছ, কোথায় গেল? এই যে ঘাসফড়িং, এই যে, যাই হোক, একজন ছবি তুলছে, তার হাত আছে, ব্যাপার না। এই যে কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা, এখানে এই যে জুভেনাইল হরমোন, এই যে ম্যাট 21-22 সেশনে আসছে। তার মানে এই জায়গা থেকেও প্রশ্ন আসে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে এই পার্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা। ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম, ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম হিমোসাইট। বায়োলজিতে সাইট এই শব্দটার মানেই হচ্ছে কোষ, আর হিমো এটা হচ্ছে ঘাসফড়িংয়ের হিমোসিল, এর মধ্যে যে ভাসমান তরল, যেটাকে আমরা হিমোলিম্ফ বলি, সেই হিম। তাহলে ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট। রক্তকণিকার নাম কি? হিমোসাইট। হেপাটিক সিকা, হেপাটিক সিকা মনে পড়ে? মনে পড়ে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ওই যে এইখান থেকে চিকন হয়ে শুরু হয়ে মাঝখানে একটু মোটা হয়, মোটা হয়, আবার চিকন হয়ে যায়, তারপরে এখান থেকে আবার স্টার্ট হয়। ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্রের কথা বলতেছি। একটু প্যাচ হয়ে এরপরে মলাশয় সৃষ্টি হয়। তো এই জায়গাটার মধ্যে আছে হচ্ছে মালপিজিয়ান নালিকা, হ্যাঁ, 100 মালপিজিয়ান নালিকা। আর এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে হেপাটিক সিকা থাকে। এখানে উপর দিয়ে মোট 3টা দেখা যাচ্ছে, ঘুরে টোটাল 12টা হয়। 6 পেয়ার্স। কয় পেয়ার? 6 পেয়ার্স। তার মানে এটা 12টা। মনে আছে? প্রোক্টোডিয়াম, প্রোক্টোডিয়াম মনে আছে? ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্রের কথা 3টা অংশে ভাগ করা আছে: অগ্রান্ত্র, মধ্যান্ত্র, পশ্চাদান্ত্র। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? সেন্সিটিভ একটা ব্যাপার। এই যে, এই যে ঘাসফড়িংয়ের এই যে এই জায়গাটা থেকে যে প্রশ্ন আসে, এটার কোনো মিস্টেক নাই। মানে প্রত্যেক বছর ঘাসফড়িংয়ের এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, মনে আছে এটা? তো এই হইল ক্রিস্টালাইন কোন, আর এই দুইটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। তারপরে এমনি জাস্ট হঠাৎ করে মনে হইল, এই যে এইটা হচ্ছে ক্রিস্টালাইন
কোন কোষ, তাহলে কোন কোষ থাকলে এটা নিউক্লিয়াস থাকবে এবং অবশ্যই পাশে আইরিশ রঞ্জক আবরণ, ব্ল্যাক তো দেখা যাচ্ছে না কিন্তু এটা আসলে ব্ল্যাক হবে, এই যে এই পাশেরটা ব্ল্যাক আবরণ হবে, এটা ব্ল্যাক আবরণ হবে। তারপরে যে অংশটা শুরু হয় সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের লেখাপড়া। এই যে এই পার্টটা যে তারপর শুরু হয়, এই যে এইটার নাম হচ্ছে র্যাবডোম। র্যাবডোম এবং র্যাবডোমের পাশে এখানে এই যে থাকে এটা হচ্ছে রেটিনুলার কোষ এবং এর পাশে এই যে রেটিনুলার রঞ্জক আবরণী, এটা হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণী। আর এইখানে থাকবে হচ্ছে স্নায়ুতন্ত্র। এমনি ছবি আঁকানোর দরকার ছিল না। কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, র্যাবডম, আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার কোষ, রেটিনুলার রঞ্জক আবরণ, ভিত্তিপর্দা, স্নায়ুতন্ত্র। তো এর মধ্যে আলোটা ঢোকে হচ্ছে কি দিয়ে? আলোটা ঢোকে এই যে এইভাবে, তাহলে ঢোকে কিন্তু একদম র্যাবডোমের ভিতর দিয়া। কিসের ভিতর দিয়ে? র্যাবডোম। একটু বেশি কথা বলে ফেলছি এখানে, এটা তো রাইট হচ্ছে র্যাবডোম। র্যাবডোম। তো এখানে কি কি পার্ট আছে? পার্ট কি কি আছে? কর্নিয়া, হ্যাঁ কর্নিয়া, এই যে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী, এরপর র্যাবডম, রেটিনুলার কোষ, রেটিনুলার সিথ, এই যে ভিত্তি পর্দা, এই যে স্নায়ুতন্তু। এখানে মোট 10টা পয়েন্টস আছে, 10 পয়েন্টস, 10 পয়েন্টস। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয়, ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় সম্মুখ বাহিকা। কেন? কারণ ঘাসফড়িংয়ের শুরুতে, এই যে শুরুতে খেলাটা দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে সম্মুখ অ্যাওর্টা, এরপর স্ট্রাকচারগুলো 2, 3, 4, 5, 6, 7, এই যে এটা হচ্ছে গিয়ে পশ্চাৎ অ্যাওর্টা। তো সম্মুখ অ্যাওর্টা, হৃদযন্ত্র, এখানে থাকে হচ্ছে অ্যালারি মাসেল, মনে করে দেখো এখানে থাকে হচ্ছে অ্যালারি মাসেল। তো বায়োলজিতে অ্যাডমিশনের ছবি ইম্পর্টেন্ট না, কিন্তু এই ছবিগুলো হচ্ছে তোমাকে মনে করাইতে হেল্প করবে। এগুলো অ্যালারি মাসেল, তো এগুলো সংকোচন প্রসারণ হয়। সম্মুখ বাহিকা ইজ নট দ্য পার্ট অফ ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তাহলে রক্ত সংবহনতন্ত্র যদি ঘাসফড়িংয়ের হয়ে থাকে, এটা অবশ্যই ওপেন সিস্টেম, ওপেন। এবং এই যে গহ্বর, এখানে 3টা নাম আছে। একটা হচ্ছে কার্ডিয়াল সাইনাস, তারপরে হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, আরেকটা হচ্ছে নিউরাল সাইনাস। আমি এখানে আসলে ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট বলে যাচ্ছি কিচ্ছু ছোট ছোট কথা। কোনটা না, কোনটা অংশ না? এখানে না হচ্ছে ওসেলি। কেন? কারণ ওসেলি হচ্ছে সরলাক্ষী এবং এই সরলাক্ষী আছে 3টা। তো এটা বহিকঙ্কালের অংশ না। বহিকঙ্কালের অংশ হচ্ছে জেনা, এপিক্রেনিয়াম, ভার্টেক্স, এপিক্রেনিয়াম, জেনা, সাইক্লপস। ঘাসফড়িংয়ের অগ্রভাগের সরু এবং শক্ত ডানা। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, কারণ ঘাসফড়িং ধরো যে, হ্যাঁ এখন ঘাসফড়িংয়ের সামনের যে ডানা তার চেয়ে পিছের ডানাটা হচ্ছে বড়, তাই তো? এখন এই সামনের ডানাটা ওরা জাস্ট একটা আবরণ দিয়ে রাখে, আবরণ, এবং এই আবরণটার নাম হচ্ছে ট্যাগমিনা, অথবা তুমি এটাকে ভালোবেসে এলিট্রা বলতে পারো, এলিট্রা। তাহলে এটার নাম হচ্ছে ট্যাগমিনা। কারণ সামনেরটা কিন্তু উড়তে হেল্প করে না, সামনেরটা শুধু ওকে আবরণ দিয়ে রাখে, পেছনেরটা আসলে উড়ে। তো ঘাসফড়িংয়ের 2 জোড়া ডানা, 3 জোড়া পা আছে, বুঝছো না? গিজার্ডকে 6টা দাঁত আছে, 6টা অনুলম্ব ভাঁজ আছে, আর হেপাটিক সিকাও 6 জোড়া। ঘাসফড়িংয়ের সব 6, মজার ব্যাপার। আর স্পাইরাকল আছে 10 জোড়া, বুঝছো? বক্ষে 2 জোড়া আর উদরে 8 জোড়া, 10 জোড়া স্পাইরাকল। পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে নারীর চাইতে ছোট, ঠিক আছে, প্রশস্ত উদর থাকে, এটাও ঠিক, ওই যে এটা ঠিক নেই। 9ম খণ্ডাংশে জনন ছিদ্র থাকে না, 10ম।
ঘাসফড়িং এর স্পাইরাকলকে ঘিরে কে রাখে? ঘাসফড়িং এর স্পাইরাকলের বাইরে যে আবরণ থাকে এটার নাম হচ্ছে পেরিট্রিম। পেরিট্রিম নামক আবরণে আবৃত। ঘাসফড়িং এর পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ পেছনের দিকে। গলবিল গিজার্ড ক্রপ তো হচ্ছে আগে। গলবিল, তুমি একটু আগে ফিগারটা আঁকালাম না, এই হচ্ছে ঘাসফড়িং এর এই এই অংশটা হচ্ছে ক্রপ। ক্রপের পরের অংশ হচ্ছে গিয়ে ওই হেপাটিক সিকা থাকে, এই যে এরকম হেপাটিক সিকা থাকে কয়টা, এরকম থাকে হচ্ছে 12টা। তারপরে হচ্ছে হেপাটিক সিকা এখানে আইসা আবার একটা পার্ট স্টার্ট হয়। তো এখানে থাকে হচ্ছে এই মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা হচ্ছে রেচন অঙ্গ। তারপরে এইটা আরেকটু এই অংশটা দিয়ে বাইরে। এটা বেশি ডিটেল করলাম না। তাহলে এই হচ্ছে গলবিল, ক্রপ, হেপাটিক সিকা, মধ্যান্ত্র, মালপিজিয়ান নালিকা। তাহলে পশ্চাৎ শব্দটা বলছে পশ্চাৎ, তাহলে পশ্চাতের পার্ট হবে ইলিয়াম। ইলিয়াম। বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িংয়ের প্রজাতির সংখ্যা মুখস্থ বাংলাদেশে 20টা। বাংলাদেশে মুখস্থ, হ্যাঁ, বাংলাদেশে কয় প্রজাতি? 20 প্রজাতি। আর পৃথিবীতে কয় প্রজাতি? 20,000 প্রজাতি। 20,000 প্রজাতি। ঘাসফড়িংয়ের প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলো মাটিরিয়াম থাকে? অ্যারাউন্ড 2000। লার্ভাকে সচরাচর কোন নামে ডাকা হয়? লার্ভা, এটা নিম্ফ। কেন নিম্ফ? কার? এটা আসলে মানে বলা উচিত ছিল কোন লার্ভা, কারণ একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর বুঝো, তাইলে আরেকটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর। তো সম্পূর্ণ রূপান্তর আর অসম্পূর্ণ রূপান্তরের পার্থক্য আছে। তোমরা এটা ঘাসফড়িং এর মেটামরফোসিস যে পড়ছো, এই যে দেখো এই জায়গার মধ্যে আছে। অসম্পূর্ণ রূপান্তরের শিশু প্রাণীকে নিম্ফ বলে, সম্পূর্ণ রূপান্তরের শিশু প্রাণীকে লার্ভা বলে। সম্পূর্ণ রূপান্তর লার্ভা। নিম্ফ ছোটটা আর বড়টা একই, তো ঘাসফড়িং এর ক্ষেত্রে এটা নিম্ফ হবে। স্ত্রীর আবার এই যে দেখো, তাহলে এখানে 22 ছিল, এখানে হচ্ছে 35, তাহলে 35 থেকে 22 গেলে থাকে হচ্ছে 13। মাত্র 13টা প্রশ্ন ঘাসফড়িং থেকে আসছে, আর 22টা প্রশ্ন হাইড্রা থেকে আসছে। তুমি চিন্তা করে দেখো, রুই মাছ শুরু হয়ে গেছে। স্ত্রী রুই মাছ ডিম পারে। স্ত্রী রুই মাছ ডিম পারে বর্ষাকালে না? বর্ষাকালে ঘোলা পানিতে। আচ্ছা, ডিম যে পারে এর একটু ব্যাপার আছে। ডিম নিয়ে অন্তত 20 মিনিট কথা বলা যাবে। কেমনে? স্ত্রী রুই মাছ যে ডিম পারে, স্রোতজ, এই যে দেখো ডিমের সাথে কোন কোন শব্দগুলো চলে আসবে? স্রোতজ পানি প্লাস ঘোলা পানি। ঘোলা পানি, যে পানিটা ঘোলা সেখানে টেম্পারেচার কত থাকা উচিত? 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এটা আমার জাস্ট হঠাৎ করে মনে হলো তোমাদের বলা দরকার। পুরুষ রুই মাছ যখন ওয়েট করে তখন এখানে একটা ট্যাক্সিস থাকে, এই শব্দটার নাম হচ্ছে রিও ট্যাক্সিস। রিও রিও ট্যাক্সিস থাকে, হ্যাঁ, রিও ট্যাক্সিস। তো এখানে আরেকটা শব্দ আছে, এইটার নাম হচ্ছে স্পনিং। স্পনিং মানে স্ত্রী মাছ ডিম দিবে, ডিম দিবে, আর ডিমের উপরে পুরুষ মাছ শুক্র রস ছাড়বে। পুরুষ মাছ শুক্র রস ছাড়বে। এই হলো প্রথম লাইন। স্পনিং হইল, একটা ঝাঁকুনি দিবে পুরুষ মাছে রিউট্যাক্সিসের প্রভাবে। এরপরে স্রোতযুক্ত পানিতে ওরা যখন হচ্ছে ডিমটা দিবে, স্পনিং হবে। এরপরের কাহিনীটা শোনো। স্পনিং হওয়ার পর মাছের যে ডিমটা, রুই মাছের ডিম নিষিক্ত হওয়ার পর এটা পানিতে ডুবে যায়। এটাকে বলা হয় ডিমারসাল। ডিমারসাল, ডিমারসাল ডিম। ডিমারসাল ডিম, হ্যাঁ, এটা হচ্ছে ডুবে যায়।
আরেকটা ডিম আছে যে ডিমটা ডুবে না, এটাকে বলা হয় পেলাজিক ডিম। পেলাজিক ডিম, পেলাজিক ডিম, এইটা হচ্ছে ডুবে না। আর রুই মাছ সাধারণত এক প্রজনন ঋতুতে একটা ইয়ারে 1 থেকে 4 লাখ ডিম দিতে পারে। এটাকে রুই মাছের প্রজনন রেট বলে। ইংলিশে বলে ফিকান্ডিটি। শব্দটা হচ্ছে ফিকান্ডিটি, ফিকান্ডিটি, ফিকান্ডিটি। কত? 1 লাখ থেকে 4 লাখ, 1 লাখ থেকে 4 লাখ, এই হচ্ছে রুই মাছের ডিমের সাথে সম্পর্কিত। তাইলে এটা পারে হচ্ছে জুন আগস্ট মাসে। আমার হঠাৎ করে মনে হইলো আমি জাস্ট এই জিনিসগুলো বললাম। রিওট্যাক্সিস হচ্ছে প্রজননের সময় ও যখন যৌন পরিপক্কতা লাভ করে ও তখন স্ত্রী রুই মাছের ডিমের উপরে এসে শুক্ররস ছাড়ার চেষ্টা করে, ঝাঁকুনি দিয়ে আসে। রুই মাছের আঁশের বৃদ্ধি কোন সময় হয়? রুই মাছের আঁশের বৃদ্ধি, এখন তো খুব টেনশনে পড়ে গেলাম। রুই মাছটা একটু যাইতো, আমি আঁশের বৃদ্ধি এটা বসন্ত, কিন্তু মিস্টেক হওয়ার কথা না, তারপরে হইলো মাফ করে দিও। এটা একটু খেয়াল করে, রুই মাছ আসে না এখানে, ঘাস ফরিং দিয়েই পুরো দুনিয়াটা ভরা। আচ্ছা, এটা গেল হাইড্রা। হাইড্রা, হাইড্রা আবার আসছে তাই না? কিন্তু রুই মাছ কি আছে? এই যে রুই মাছ, মনে পড়ছে, মনে পড়ছে। তাহলে কোন জায়গায় আঁশের বৃদ্ধি? আইস নিয়ে হচ্ছে সাইক্লয়েড আইস নিয়ে কথা হয়েছে কোথায়? এখানে না, ক্ষুদ্র অংশ স্থির বার্ষিক বৃদ্ধি বলে। এই দেখছো, সাধারণত বসন্তকালে এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়। আসেন ঘরে বসেন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17। তাহলে বসন্তকালে ও গ্রীষ্মে, তাহলে এখানে বসন্তকাল হবে। যেখানে বসন্ত তোমার সেখানেই, সরি, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। কিসের মধ্যে? মানে রুই মাছ পড়লে কি মনে মনে আসলে রোমান্স আসে? আসে না। কি কোন মাছে সাইক্লোডাস পাওয়া যায় না? যায় না, এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। স্যামন ফিশ হবে, কারণ রুই, কার্প, ইলিশ, এটা কি স্যামন হবে? স্যামন দেই, স্যামন, কারণ রুই মাছ অ্যাক্টিনোপটেরিজি, এটা সাইক্লোডাস পাওয়ার কথা। অ্যাক্টিনোপটেরিজি, এখানে হচ্ছে সাইক্লয়েড আইস পাওয়া যাবে এটা ছাড়া। আচ্ছা, এবার আসি, কোনটা প্রাকৃতিক প্রজনন স্থান? আরিয়াল খা নদী, আরিয়াল খা। এটা আবার টুকরা অন্য কিছু দিও না। বক্ষ পাখনা, সাবক্লেভিয়ান ধমনী। বক্ষ, বক্ষ মানে সাবক্লেভিয়ান ধমনী। কেন? কারণ রেনাল ধমনী রক্ত সরবরাহ করবে বৃক্কে, কর্ডাল ধমনী রক্ত সরবরাহ করবে লেজে, পিছনে, হ্যাঁ, ইলিয়াক ধমনী রক্ত সরবরাহ করবে শ্রোণী পাখনায়, শ্রোণী পাখনায়। আমরা যখন এটা একাডেমিকে পড়াই, আহা কত কষ্ট করে ধমনীতন্ত্র আঁকানো লাগে, তাই না? কিন্তু এখানে দেখো নর্মাল একটা পড়া। আরেকটা আছে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল ধমনী, এটা কোথায় রক্ত সরবরাহ করে? ত্বক মানে স্কিনে, মানে বহিত্বকে। আরেকটা হচ্ছে সিলিয়াকো মেজেন্টারিক, যকৃত, অগ্নাশয়, পাকস্থলী। আচ্ছা, উইলা, এটা হচ্ছে কি হৃৎপিণ্ড? শিরা হৃৎপিণ্ড। কেন? কারণ রুই মাছের হৃৎপিণ্ডের যে অবস্থা, সেখানে সাইনাস ভেনোসাস থাকে, আর রুই মাছের এই, তাহলে এখানে রক্তটা, রক্তটা এখান দিয়ে ঢুকে 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 এখান দিয়ে এই টুক করে বের হয়, এবং এখানে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই ক্যারি করে। দ্যাটস ওয়াই ওর নাম হচ্ছে ভেনাস, ভেনাস হার্ট, ভেনাস হার্ট। কত সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না? মুখস্থ বিদ্যা, 14 ডিগ্রি সেলসিয়াস। 14, এগুলোই আসবে ঘুরে ফিরে। এই কি এগুলা, কি সহজ, প্যারা নাই। আর্মফোর্স মেডিকেল কলেজ। রুই মাছের প্রজননকে কি বলে? প্রজনন,
স্পনিং না, স্পনিং, এটাকে স্পনিং বলে। ব্রিডিং না, যেটা ব্রিড করতে পারে ওটা হচ্ছে রেণু মাছ, রেণুপোনা, ধানীপোনা, আঙ্গুলিপোনা, পরে ব্রুড মাছ। কি হয়? নিষেক হয়, নিষেক, নিষেক। তারপরে হচ্ছে রেণুপোনা, তারপরে একটু বড় হইল এটাকে বলা হয় ধানীপোনা। হ্যাঁ, তারপরেরটারে বলা হয় হচ্ছে আঙ্গুলিপোনা, আঙ্গুলি একটু বড় হয়। তারপরে মামুর বেটা বড় হইয়া ব্রিড করা শুরু করে, ওইটাকে বলা হয় ব্রুড মাছ। ব্রুড মাছ, তাই না? মৎস্যখনি, ওয়াও, হালদা। শেষ, মাত্র 45টা এমসিকিউ। দেখো একটা চ্যাপ্টার থেকে, আর্মড ফোর্স মেডিকেল কলেজ, বিডিএস এন্ড এমবিবিএস, 3টা জায়গায় কেমন প্রশ্ন আসছে তোমরা দেখো। এবং আমরা যখন পড়াই তখন আমাদের একটা দাগানো বই হাতে থাকে। তো সাধারণত ওই বইয়ের মধ্যে একাডেমিকে আমরা যখন পড়াই চেষ্টা করি ওই ওই অংশগুলোকে দাগায় দেওয়া, যেটা দাগায় দিলে স্টুডেন্টের চোখে পড়বে। যেমন দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টেরিওসাস নাই। প্রশ্ন এমন হইতে পারে, নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডে পাওয়া যায় না, হইতে পারে। সো এই যে প্রশ্নগুলো, দিস টাইপ অফ কোয়েশ্চেন্স ইজ কামিং, এটাই আসে। সো ডিফিকাল্ট, বিষয়গুলো একটু ডিফিকাল্ট। তুমি পড়বা সবই, নজর রাখতে হবে সবই, কারণ তুমি মেডিকেলে পড়তে যাচ্ছ। এবং তুমি যেহেতু মেডিকেলে পড়তে যাচ্ছ, তোমার ভিতরে সেই পাওয়ার, সেই চেতনা, সেই স্পিরিট অবশ্যই আছে বলে আমরা বিশ্বাস করি। তো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে পারা যাওয়ার কথা। পরের ক্লাসে ঠিক পরিপাক ও শোষণ নিয়ে আসতেছি, 111টা অথবা 115টা এমসিকিউ, অনেক কিছু আসছে অধ্যায় থেকে। কামিং সুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।